ওয়েবসাইট তো এখনো উদ্ধার করতে পারলাম না। জিমেল সিকিউর ফেলেছে, ভালো করে অ্যাটাক দে। তারপর গলা উঁচিয়ে সামনে বসে কাজ করা সাইবার এক্সপার্টগুলোকে বলল, সবাই ভালো করে অ্যাটাক দাও, যার অ্যাটাক জোরালো হবে সে জান নিয়ে ফিরতে পারবে, নয়তো সোজা কবরস্থান। সাইবার এক্সপার্ট ছেলেগুলো কেউ কেউ ভয়ে কুঁকড়ে গেল। নাইমুল ওদের ভয় দেখে মিজানের দিকে তাকে বিশ্রী করে হাসল। সে বেশ মজা পেয়েছে। হিশাম চৌধুরীর সাথে কাজ করে আরও বেশি মজা পাচ্ছে। হিশাম চৌধুরীর কথার আগে টাকা ফেলে, বুদ্ধিও আছে বেশ। এই যে আজ সাইবার অ্যাটাকের বুদ্ধিটা সবটাই হিশাম চৌধুরীর। নাইমুল শুধু টাকা দিয়ে সাইবার এক্সপার্ট নিয়ে এসে অ্যাটাক দিয়েছে। হিশাম চৌধুরী নিজের দলের সাইবার টিমকেও এখানে জড়ায়নি, যাতে কেউ বুঝতে না পারে এর পেছনে কে আছে। নাইমুল আরেকটা পাউরুটি চুবালো চায়ের কাপে, আগ্রহ নিয়ে তাকালো ছেলেগুলো কম্পিউটারের স্ক্রিনের দিকে। হ্যাকিং সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু কম্পিউটারের স্ক্রিনে থাকা বিভিন্ন লেখাগুলো তার দেখতে ভালো লাগছে। হিশাম তার ঘরের বারান্দায় চুপচাপ বসে আছে, তার দৃষ্টি বাইরের বাগানের দিকে। সকালবেলা বাগানের ফুটন্ত ফুল দেখতে ভালো লাগে। তৃপ্তি বারান্দায় এসে হিশামের পেছনে দাঁড়িয়ে চুলে হাত বোলালো। হিশাম তৃপ্তির একটা হাত টেনে নিজের হাতের মুঠো নিল, গভীর চুমু করলো তৃপ্তির হাতের উল্টো পিঠে। তৃপ্তি জিজ্ঞেস করলো, খাবে না? হিশাম খেয়েছে? তৃপ্তি একটা হতাশ শ্বাস ফেলে বলল, ওকে খাওয়ানো আর যুদ্ধ করা একই কথা, খাবার মুখে নিয়ে বসে থাকে। হিশাম হাসলো, তৃপ্তির হাত টেনে এনে তার কোলে বসালো, জিজ্ঞেস করলো, মা ছেলে যুদ্ধে জয় হয় কার? কার আবার? তোমার ছেলের। প্রতিদিনই খাবার অর্ধেক রেখে উঠে যায়। হিশাম চোখ বন্ধ করে তৃপ্তির কাঁধে মাথা ঠেকালো। তৃপ্তি হিশামের চুলে আলতো হাত বুলিয়ে দিয়ে বলল, কি দরকার ছিল ওদের ওয়েবসাইট হ্যাক করে অপপ্রচার চালানো? তুমি তো চাইলে নিজেই পরিশ্রম করে নির্বাচন জিততে পারো, ওদের পিছনে লাগার কি দরকার? হিশাম এভাবে থেকেই বলল, দরকার আছে, এটা রাজনীতি। এখানে এক দল আরেক দলের পিছনে না লাগলে তো আর রাজনীতি হবে না। বিরোধী দলের কাজই এটা। মানুষের মন জয় করলে এমনি মানুষ ভোট দেবে। ওদের নামে অপপ্রচার চালানো কি ওদের ভোট তোমার হয়ে যাবে? আমার না হোক, ওদের তো ভোট কমলো। খান পরিবার বলে যে এত গলা ফাটায়, সেটা তো কমবে। মানুষ বুঝতে পেরেছে যে ওয়েবসাইট হ্যাক হয়েছে, তাই এসব অপপ্রচার তাদের উপর প্রভাব পড়বে না। হিশাম হালকা হেসে মাথা তুলে তৃপ্তির দিকে তাকালো, হাসি হাসি মুখে বলল, পড়বে। মানুষের মনে প্রভাব না পড়লেও তাদের অবচেতন মনে পড়বে। এরপর খান পরিবারের চুল পরিমাণে খুঁত পেলেও সেটাকে অনেক বড় করে দেখবে সবাই। আর একবার ওদের জিমেল হ্যাক করতে পারলে ওদের সব সিক্রেট আমার হাতে চলে আসবে। তৃপ্তি স্বামীর মুখের দিকে তাকিয়ে আতঙ্ক অনুভব করলো, স্বামীকে হারিয়ে ফেলার আতঙ্ক। শুধু যে খান পরিবারের বিরুদ্ধে দল এমন তো না, আরও অনেক বিরোধী দল আছে। কিন্তু হিশাম অন্য দলগুলোর দিকে নজর না দিয়ে কেবল খান পরিবারের সাথেই শত্রুতায় লেগে আছে। এমনকি নিজের নির্বাচনীয় প্রচারণার ক্ষেত্রেও সে কোনো পরিকল্পনা করছে না। তার ধ্যান জ্ঞান জুড়ে আছে কিভাবে খান পরিবারের সর্বনাশ করবে। রাহাত হাত দিয়ে কয়েকবার চোখ ডুলল। একটানা কম্পিউটারের দিকে তাকিয়ে থেকে তার চোখ ব্যথা করছে। আজ তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। সকাল থেকেই গোছগাছ শুরু করে দিয়েছিল আনিশা, কিন্তু শেষের দিকে যখন দেখা গেল খান পরিবারের রাজনৈতিক দলীয় ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন অপচারণ চালানো হচ্ছে, তখন রাহাদের থেকে যাওয়া ছাড়া উপায় ছিল না। শাহাদের অনুপস্থিতিতে রাহাদের সাহায্য খুবই প্রয়োজন ছিল, তাই তার মা বাবাকে পাঠিয়ে দিয়ে সে আনিশাকে নিয়ে থেকে গেছে। আশফাক খান দলের এই দুঃখ সময়ে কাছে নেই। ওনাকে একটা সেমিনারে ইমিডিয়েটলি যোগ দিতে হয়েছে, না গিয়ে উপায় ছিল না। তিনি রাহাতের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। আশফাক খান সহ শাহাদের ফেসবুক আইডি থেকে ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ বিভ্রান্ত না হয়। এই পুরোটা সময় শাহাদ তাদের সাথে লাইনে আছে। ভোরের দিকে হ্যাক হয়েছিল তাদের ওয়েবসাইট। দলীয় সবার এক্সপার্টরা অনেক পরে জানতে পারে বিষয়টা। তারা যখন জেনেছে তখন অলরেডি ওয়েবসাইট হ্যাকারদের দখলে।
প্রথম প্রথম ব্যাপারটা নিজেরা হ্যান্ডেল করার চেষ্টা করলেও কিন্তু যখন কোনো সুবাহা হচ্ছিল না তখনই সাহাদকে জানানো হয়েছে ব্যাপারটা। রাহাত পাশ থেকে কফির কাপটা তুলে নিয়ে চুমুক দিল। বাংলাদেশে এখন সকাল 9টার উপর বাজে। সাহাদের ওইদিকে হয়তো এখন মাঝরাত পেরিয়ে গেছে। নিশ্চয় সাহাদ আর কুহুর একসাথে সময় কাটাতে ব্যাঘাত ঘটিয়েছে এই ব্যাপারটা। রাহাতের খুব খারাপ লাগলো। এত সুন্দর একটা মুহূর্ত পাওয়ার কথা ছিল ওদের, কিন্তু এখন তাদের মাঝখানে হয়তো দেওয়াল উঠে গেছে। সাহাদ 2 হাত দিয়ে চোখ মুখ কয়েকবার ঘষল। দীর্ঘ সময় ধরে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে তার চোখ মুখে ক্লান্তির ভাব দেখা যাচ্ছে। তার গায়ে কোনো শার্ট নেই। ছুঁড়ে ফেলা শার্টটা এখনো ফ্লোরে পড়ে আছে। দীর্ঘ চেষ্টার পর ওয়েবসাইট উদ্ধার করা গেছে, তবে জিমেল এখনো হ্যাক করার চেষ্টা করেই যাচ্ছে হ্যাকাররা। ওয়েবসাইট উদ্ধার হয়ে যাওয়ায় সাইবার এক্সপার্টরা এখন পূর্ণ মনোযোগ জিমেলে দিতে পারবে। সাথ লম্বা শ্বাস ফেলে সোফায় শরীর হেলিয়ে দিল। ছাদের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকলো। কয়েক সেকেন্ড পরই তরাক করে সোজা হয়ে বসে পড়ল। চোখ মুখে একটা বিহ্বল ভাব ফুটে উঠল। তড়িঘড়ি করে ফোনের টাইম দেখলো। অনেকক্ষণ আগেই মাঝরাত পেরিয়ে গেছে। কুহুকে দেওয়া 1 ঘন্টার বদলে 3 ঘন্টার মতো কেটে গেছে। সাহাদ অস্থির পায়ে বেডরুমে ছুটে এলো। বেডরুমে ঢুকে ওর পা দুটো থেমে গেল। বিছানার দিকে তাকিয়ে ওর চোখ জোড়ায় অপরাধ বোধ ফুটে উঠল। আস্তে আস্তে হেঁটে বিছানার কাছে এসে দাঁড়ালো। ছড়ানো ছিটানো লাল গোলাপের পাপড়ি মাঝে কুহু শুয়ে ঘুমিয়ে আছে। বিছানার চাদর কিছুটা এলোমেলো। কালো শাড়ি পরিহিত কুহুকে সাদা বিছানার গোলাপের পাপড়ির উপর ঘুমিয়ে থাকা অবস্থায় অপসরী লাগছে। সাহাদ চোখ বন্ধ করে ফেলল। ঢোক গিলতে গিয়ে গলার কাছে আটকে যাচ্ছে। নিজের উপর প্রচণ্ড বিতৃষ্ণা কাজ করছে তার। সে আস্তে করে বিছানার এক কোণায় বসে পড়ল। মাথা ঝাঁকিয়ে 2 হাত দিয়ে চুল টেনে ধরল। মুখ তুলে পেছনে ফিরে শুয়ে থাকা কুহুর দিকে তাকালো আবার। এত বড় ভুল সে কি করে করলো? মেয়েটাকে এতক্ষণ অপেক্ষা করালো। নিজের স্বার্থ নিয়ে এতটাই বিভোর ছিল যে নিজের স্ত্রীর মনের অবস্থাটাও চিন্তা করলো না। সাহাতের সমস্ত রাগ গিয়ে পড়ল হ্যাকারগুলোর উপর। ওদের মাঝ বরাবর টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো। মাথায় আগুন ধরে গেল। বাম হাত দিয়ে বার কয়েক ঘাড় ঘষল। রাগ কিছুটা দমন করে উঠে দাঁড়ালো। একটা বালিশ নিয়ে কুহুর উপর উবুর হয়ে আস্তে করে কুহুর মাথা নিচে দিল। কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখ এগিয়ে নিল কুহুর কপালে চুম্বন করে দেওয়ার জন্য। কপালের কাছাকাছি গিয়ে সে চুমু দিতে পারল না। অদৃশ্য এক বাধা তাকে আটকে দিল। আবারও প্রচণ্ড ক্রোধে তার শ্বাস ভারী হয়ে আসলো। ছিটকে সরে আসলো কুহুর কাছ থেকে। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে একবার নজর পড়ল কাচের দরজার ওপাশে ডিনার টেবিলের দিকে। টেবিলের উপর থাকা জুসের গ্লাসটা নিচে পড়ে আছে। একটা চেয়ার উল্টানো, মোমবাতিগুলো নেভানো। সাহাদ বুঝতে পারলো কি ঘটেছে। না চাইতেও তার বুক চিরে একটা শ্বাস বেরিয়ে আসলো। বেডরুম ছেড়ে লিভিং রুমে এসে ফ্রিজ থেকে একটা তরল পানীয় ক্যান বের করলো। ল্যাপটপের সামনের সোফায় বসে ক্যানটা খুলে ঢকঢক করে পুরোটা খেয়ে নিল। টেবিল থেকে মাইক্রোফোনটা তুলে মুখের কাছে এনে কিছু নির্দেশনা দিয়ে মাইক্রোফোনটা ঠাস করে টেবিলের উপর রেখে দিল। পরপর ল্যাপটপটারও শব্দ করে বন্ধ করে ফেলল। এই সব কিছু তার কাছে বিরক্ত লাগছে। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। তারপর চিত হয়ে সোফায় শুয়ে পড়ল। কপালের উপর একটা হাত রেখে চোখ বন্ধ করলো। সকালে কুহুর ঘুম ভাঙলো টুংটাং আওয়াজে। প্রথমে চোখ খুলে কথায় আছে বুঝতে পারলো না। আস্তে আস্তে বুঝতে পারলো সে সাহাদের সাথে একটা দ্বীপে এসেছে হানিমুন কাটাতে। সাহাদ হানিমুনের এই দুটো শব্দ মাথায় আসতেই কুহুর মন প্রাণে অভিমান আঁকড়ে ধরল। সে বিছানায় উঠে বসলো। এদিকে ওদিকে তাকিয়ে সাহাদকে খুঁজলো। কোথাও না পেয়ে ঘর ছেড়ে লিভিং রুমে এসে দাঁড়ালো। লিভিং রুমে এসে টুনটান শব্দটা আরো জোরালোভাবে পেল। পাশে তাকিয়ে দেখলো কটেজের কিচেনে সাহাদ রান্না করছে। ওখান থেকে শব্দটা আসছে। সাহাদের পরনে একটা সাই রাঙ্গা টি শার্ট, চুলগুলো আধ ভেজা, গোসল করেছে বোধহয়। সাহাদ কুহুর দিকে পেছনে ফিরে চুলায় ভেজিটেবল রান্না করছিল। চুলার আঁচ কমিয়ে দিয়ে পেছনে ফিরতেই কুহুকে দেখে হাসলো। কিচেন ছেড়ে এগিয়ে এসে কুহুর সামনে দাঁড়ালো। হাসি মুখে বলল, ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট প্রায় রেডি। কুহু মাথা নাড়ালো উপর নিচ। ঘুরে ঘরের দিকে যেতে নিলেই সাহাদ আটকে দিল। এক হাত কানে ধরে নাক কুঁচকে বলল, গত রাতের জন্য সরি। ক্যান্ডেল লাইট ডিনার হয়নি, তবে
চাইলে আমরা সানলাইট ব্রেকফাস্ট করতে পারি দিনের আলোয়। শাহাদের দিকে তাকিয়ে কুহুর মনের কালো মেঘটা কিছুটা সরে গেল। শাহাদের কান ধরার ভঙ্গি দেখে মনে মনে হাসল সে। তারপর ঢুকে গেল ওয়াশরুমে। গোসল করে একটা গাউন পরে বের হলো। লিভিং রুমে এসে দেখলো শাহাদ লিভিং রুমের বাইরে সাগরের তীরে ব্রেকফাস্ট টেবিল রেডি করেছে। কুহু পায়ের জুতা খুলে নরম বালু মারিয়ে টেবিলের কাছে দাঁড়ালো। শাহাদ তাড়াতাড়ি এসে চেয়ার টেনে দিয়ে কুহুকে বসালো। তারপর নিজেও গিয়ে বসলো চেয়ারে। নিজেই সার্ভ করে দিল কুহুকে। কুহু খাবার মুখে দিয়ে আশ্চর্য হলো। যথেষ্ট ভালো হয়েছে। শাহাদ যে এত ভালো রান্না করতে পারে তা সে ভাবেইনি। শাহাদ কাঁটা চামচ দিয়ে এক স্লাইড চিকেন নিয়ে হাত বাড়িয়ে কুহুর মুখের কাছে ধরল। প্রিয়তমা স্ত্রীর মন ভালো করতে সব ধরনের চেষ্টা সে করবে। কুহুর মনের মেঘ এখনো সরেনি, তবে শাহাদের এমন কেয়ার তার ভালো লাগছে। সে মুখ বাড়িয়ে খেয়ে নিল। খাবারের মাঝে শাহাদ মাঝে মাঝেই কুহুকে এটা ওটা দিল। আরও কয়েকবার মুখে তুলে খাইয়ে দিল। খাওয়া শেষ করে ঘরে এসে কুহুকে বলল, আমি একটু দ্বীপের অপোজিট সাইডে যাচ্ছি, তোমাকে 1-2 ঘন্টা একা থাকতে হবে। থাকতে পারবে তো? পারবো। কুহুর উত্তরে শাহাদ অভিমান টের পেল। কিছুটা নরম স্বরে বলল, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। আমি আসা অবধি তুমি কটেজটা ঘুরে দেখো। আর হ্যাঁ, একা একা সাগরে নামবে না, এমনকি পুলেও নামবে না। পুলটা তোমাদের হাইটের তুলনায় গভীর। কুহু শুধু ঘাড় হেলিয়ে সায় জানালো, কিছু বলল না। শাহাদের ইচ্ছে হচ্ছে না কুহুকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই, তাকে যেতে হবে। এখানে আরো কয়েকদিন থাকার প্ল্যান করেছে সে। সেই জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে। চাইলে কেয়ারটেকারকে বলে আনাতে পারে, কিন্তু শাহাদ নিজে গিয়ে আনতে চাচ্ছে। শাহাদ বেরিয়ে যাওয়ার পর কুহু একা কটেজে এটা ওটা ধরে দেখলো। কিছুক্ষণ সাগরের পাড়ে হাঁটলো। লবণাক্ত পানিতে পা ভেজালো। সাদা নরম বালুতে বসে রইল। ফোন এনে অনেকগুলো ছবি তুলল, কিন্তু কোনো কিছুতেই তার মন ভালো হলো না। শেষে পুলে এসে পানিতে পা ডুবিয়ে বসলো। কিছুক্ষণ পা দিয়ে পানিতে নড়াচড়া করলো। কুহুর মাথায় পুলে নামার ভূত চাপলো। শাহাদের নিষেধ সত্ত্বেও সে পুলে নামার জন্য তৈরি হলো। এক প্রকার শাহাদের উপর রাগ করেই সে শাহাদের নিষেধ অমান্য করে এক লাফে পুলে নেমে পড়ল। কুহু পুলে নামার সাথে সাথেই তলিয়ে গেল। পুলের গভীরতা তার হাইটের তুলনায় কয়েক ইঞ্চি বেশি। সাঁতার না জানায় কুহু উপরে ভাসার জন্য হাত পা ছুড়ল। কয়েকবার মুখ পানির উপরে তুলতে পারলেও পরক্ষণে আবার তলিয়ে গেল। তার পা ছেকল পুলের তলদেশের ফ্লোরে। স্বচ্ছ পানি ভেদ করে উপরে সব কিছুই সে দেখতে পেল। আর কয়েক ইঞ্চি লম্বা হলেই তার মুখ ভেসে থাকতো। কুহু শ্বাস নিতে না পেরে আতঙ্কিত হয়ে হাত পা ছড়ালো, ভাসার চেষ্টা করলো। এতে সে পুলের মাছ বরাবর চলে এলো। পানির উপর কেবল কুহুর ছুটতে থাকা হাত দুটোই দেখা গেল। শাহাদ কটেজে এসে কুহুকে কথাও পেল না। এদিকে ওদিকে খুঁজলো। বেডরুমে এসে যখন কুহুকে পেল না, তখন তার চিন্তা হতে লাগলো। তারপর কানে আসলো পানির আওয়াজ, পুল সাইডের আওয়াজ। দরজাটার দিকে একটু উকি দিতেই ওর ভ্রু টান টান হয়ে গেল। পানির উপর হুটোপুটি খাওয়া দুটো হাত দেখা যাচ্ছে। শাহাদের কলিজার পানি শুকিয়ে গেল। হাতে থাকা ফুলের তরাটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গেল পুলের দিকে। পুলের মাঝ বরাবর লাফ দিল। পানির নিচে শ্বাস আটকে প্রায় মরতে বসা কুহুর হঠাৎ দুটো শক্ত হাতের টান অনুভব করলো। পরক্ষণেই নিজেকে বাইরের পৃথিবীতে আবিষ্কার করলো। দেখতে পেল শাহাদকে। হা করে প্রাণ ভরে শ্বাস নিল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল শাহাদকে। বড় বড় শ্বাস নিয়ে শাহাদের দিকে তাকালো। আচমকা প্রশ্ন করলো, আমি কি মরে গেছি? কুহুকে কথা বলতে শুনে শাহাদ চোখ বন্ধ করে শ্বাস ফেলল। এতক্ষণে তার দমটা গলা অবধি আটকে ছিল। কুহুর দিকে তাকিয়ে বলল, মরে গেলে আমাকে দেখতে পেতে? কুহু নিজের করা প্রশ্নে নিজেই লজ্জিত হলো। মনে পড়ল শাহাদের নিষেধ করার কথা। শাহাদের উপর জেদ করে আর একটু হলেই মরতে বসেছিল সে। শাহাদ এক হাতে কুহুর কোমর আঁকড়ে ধরে অন্য হাতে সামনের পানি কেটে পুলের কিনারার দিকে এগোতে লাগলো। পুলটা শাহাদের হাইটের সাথে সামঞ্জস্য থাকায় শাহাদ ডুবে গেল না। পানি তার কাঁধ ছুঁই ছুঁই হলো। কুহু শাহাদের গলা জড়িয়ে ধরে ভেসে ভেসে যেতে লাগলো। পুলের কিনারায় এসে শাহাদ দু হাতে কুহুর কোমর ধরে কিনারে বসিয়ে দিল। তারপর নিজেও উঠে বসলো কুহুর পাশে। কুহুর পাশে বসে পুলের পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে রইল।
হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর কণ্ঠে বলল, আমার নিষেধ সত্ত্বেও পুলে নামলে কেন? আমি আর একটু দেরিতে আসলে কি হতো? কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ হয়েছে, আপনার দেরি সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে আমার। কঠিন কণ্ঠে এমন কথা বলে কুহু উঠে ঘরে চলে গেল। সাহাদ বিস্মিত হয়ে কুহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। গতকাল রাতের ঘটনা যে কুহুর মনে খুব দাগ কেটেছে তা বুঝতে সাহাদের তেমন সময় লাগলো না। হিসাম শক্ত মুখে পার্টি অফিসে তার নিজস্ব ঘরে বসে আছে। তার টেবিলের উপর পাশের চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে নাইমুল। বসে থেকে খুব মনোযোগ সহকারে দাঁত দিয়ে নখ কাটছে। হিসামের ইচ্ছে হলো নাইমুলকে ইচ্ছে মতো পেটাতে। চাইলে সে এখন নাইমুলকে পেটাতে পারে। নাইমুলও মুখ বন্ধ করে পিটুনি খাবে, কিন্তু এর পরের ঘটনার ফল হবে খুব খারাপ। হিসামের রাতের দুঃস্বপ্ন হয়ে যাবে এই নাইমুল। সেই জন্যই লোকাল মাফিয়াদের কাছ থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু খান পরিবারের জন্য নাইমুলের সাহায্য নেওয়া ছাড়া উপায় ছিল না। হিসাম রুক্ষ কণ্ঠে বলল, তুমি আমার কত ক্ষতি করেছো জানো? নাইমুল দাঁত দিয়ে কাটা নখটা মুখ থেকে ছুঁড়ে ফেলে বলল, না জানি না, বলে দিন। রাগে হিসামের দাঁতে দাঁত লেগে গেল। মুখ শক্ত করে বলল, তুমি কাজের কাজ কিছুই করতে পারোনি। শাহাদ খান দেশের বাইরে, তারপর তুমি সাধারণ একটা ওয়েবসাইট হ্যাক করে ধরে রাখতে পারোনি। তার উপর তুমি হ্যাকারদের কয়েকজনকে পিটিয়ে আহত করছো, হাসপাতালে পাঠিয়েছো। হ্যাকাররা খেপে গিয়ে যেন পুলিশে না যায় তাই ওদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমাকে। এই সব কিছুর মাঝে আমার লাভের চেয়ে ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে দেবো পরের বার। আপনার সাথে কন্ট্যাক্ট যেহেতু হয়েছে, পুরোপুরি কাজ করে দিয়েই তারপর যাব। এত কথা বলার সময় নেই, আজ গেলাম। নাইমুল সেলুট জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হিসামের রাগ তরতর করে বাড়ল। চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা হিসামের সিকিউরিটির ঝুঁকে হিসামের কানের কাছে এসে বলল, স্যার, এসব সন্ত্রাস চাঁদাবাজিদের বিশ্বাস নেই। এরা টাকার জন্য যাকে তাকে মেরে দিতে পারে। এদের সাথে একটু সাবধানে কথা বলবেন। পুলের ঠান্ডা পানিতে পড়ে যাওয়া অথবা পড়ে গিয়ে প্রচণ্ড ভয় পাওয়া, যে কারণেই হোক না কেন, সেদিন রাতে কুহুর শরীর কাঁপিয়ে জ্বর আসলো। সাহাদ প্রথম দফায় বিচলিত না হয়ে শান্ত থেকে কুহুকে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। কিন্তু রাত 10টার পরই কুহু কাঁপতে লাগলো। সাহাদ ভয় পেয়ে গেল। বাংলাদেশে কল করে তার মাকে জানাতে চাইল, কিন্তু পরক্ষণে ওদের চিন্তার কথা ভেবে আর দিল না। একটা রুমাল পানিতে ভিজিয়ে কুহুকে জলপট্টি দিল, কিন্তু এতেও কাজ হলো না। কুহুর কাঁপুনি বেড়েই গেল। বিদেশের নির্জন দ্বীপের একটা কটেজে কুহু অসুস্থতায় সাহাদ নিজেকে খুব অসহায় অনুভব করলো। কি করবে না ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে কেয়ারটেকারকে কল করে বিষয়টা জানালো। কেয়ারটেকার আধ ঘন্টা পর তার স্ত্রীকে সাথে করে নিয়ে আসলো। ভদ্রমহিলা এসে কম্বল মোড়ানো কম্পিত কুহুর পাশে বসলো। কপালে গলায় হাত দিয়ে জ্বর পরোক্ষ করলো। সাথে করে নিয়ে আসা একটা তরল রস চামচে করে কুহুর মুখে দিল। কোনো গাছগাছড়ার রস হবে বোধহয়। কুহুর রসটা খেয়ে মুখটা কুঁচকে ফেলল, হালকা গুটিয়ে উঠল। সাহাদ অন্য সাইডে কুহুর পাশে বসে কুহুর মুখের উপর ঝুঁকে পড়ল। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে কুহু? কোথায় কষ্ট হচ্ছে? ভদ্রমহিলা স্থায়ী ভাষায় বলল, রসটা তিতো হওয়ার কারণে ওর খেতে খারাপ লাগছে, তাই এমন করেছে। সাহাদ স্থায়ী ভাষা কিছুটা বুঝে, তাই সে মহিলার কথার ভাষা বুঝতে পারল। মহিলাটা কুহুর হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো। আস্তে আস্তে কুহুর কাঁপুনি কমে গেল। এক সময় কুহু আরাম পেয়ে ঘুমিয়ে পড়ল। কেয়ারটেকার আর স্ত্রী বিদায় নিল। বিদায় নেওয়ার আগে সাহাদ বিনিময়ের সাথে ধন্যবাদ জানালো দুজনকে বিদায় করে দিয়ে সে এসে কুহুর পাশে বসলো। কুহুর ঘুমন্ত মুখের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কম্বলের ভেতর থেকে কুহুর গরম হাতটা বের করে ঠোঁটে চেপে ধরল। তার নিজেকে খুব দোষী মনে হলো। শুধু যদি সে কুহুকে এভাবে একা রেখে না যেত, শুধু যদি সে কুহুর সাথে থেকে পুলে নেমে সময় কাটাতো, তাহলে হয়তো কুহু একা একা পুলে নামতো না। কুহু যে একাকিত্ব অনুভব করে একাই পুলে নেমেছে, এটার দায়ভার সম্পূর্ণ তার। সাহাদ তীব্র অপরাধ বোধে নিতিয়ে গেল। গত রাতের ব্যাপারটা সে অপরাধ বোধ আরো দ্বিগুণ করে তুলল। কুহুর সেরে উঠতে আরো একদিন লেগে গেল।
পুরোটা সময় সাহাদ কুহুর সাথে সাথেই থাকলো। সেরে ওঠার পরের দিনই সাহাদ দেশে ফেরার জন্য বন্দোবস্ত করে ফেলল। সে আর পরিবার ছেড়ে কুহুকে নিয়ে একা এই দ্বীপে থাকার সাহস পেল না। আরও কয়েকদিন এই দ্বীপে থাকার ইচ্ছা থাকলেও কুহুর অসুস্থতার ভয়ে পেয়ে সাহাদ সেই প্ল্যান বাদ দিল। যাওয়ার দিন সকাল থেকেই সব গোছগাছ করতে আরম্ভ করলো কুহু। সাহাদ তাকে সাহায্য করলো। এক সময় সাহাদ রেডি হয়ে বাইরে গেল কেয়ারটেকারকে সব বুঝিয়ে দিতে। কুহু তখন নিজের লাগেজটা নিয়ে বিপাকে পড়ে গেল। লাগেজের জামা কাপড় বেশি হয়ে যাওয়ায় লাগেজটার চেন আটকাতে পারছে না। শেষমেশ বিছানার এক কোনায় লাগেজটা রাখলো। তারপর বিছানায় উঠে এসে এক লাফ দিয়ে লাগেজের উপরে বসে পড়ল, যাতে করে লাগেজটা লাগানো সহজ হয়। জোরে লাফ দিয়ে লাগেজে বসার কারণে আর লাগেজের ভারে কাঠের বিছানার কোণটা হেলে গেল। তার উপর কুহু নিজের টাল সামলাতে বিছানার কোণায় লাগানো স্ট্যান্ডটায় হাত আঁকড়ে ধরল। স্ট্যান্ডটা কুহুর ভার সইতে না পেরে বেঁকে গেল। স্ট্যান্ডটার সাথে জুড়ে থাকা অন্যান্য স্ট্যান্ডগুলো হেলে গেল। শব্দ শুনে সাহাদ ঘরে এসে ঢুকলো। দেখলো বিছানার এক কোণায় নিচে নেমে গেছে। সেই কোণায় লাগেজের উপর কুহু বসে আছে, তার এক হাত হেলে পড়া বিছানার স্ট্যান্ডে। দেখেই বোঝা যাচ্ছে সে খুব কষ্টে পড়ে যাওয়া থেকে নিজেকে আটকাচ্ছে। সাহাদ বড় বড় পা ফেলে এসে স্ট্যান্ডটা ধরলো, তারপর হাত ধরে টেনে কুহুকে নামালো লাগেজের উপর থেকে। স্ট্যান্ডটা ছেড়ে দিতেই বাকি স্ট্যান্ডগুলো হেলে গেল। হতবাক কণ্ঠে কুহুকে জিজ্ঞেস করলো, তুমি লাগেজের উপর কি করছিলে? আর বেড এভাবে হেলে গেল কি করে? কুহু হঠাৎ এমন হওয়াতে খুব ভয় পেয়েছিল। সাহাদের কথায় আমতামতা করে উত্তর দিল, লাগেজের চেনটা আটকাচ্ছিল না তাই। আমাকে ডাকতে পারতে, তা না করে নিচে বিধ্বংসী কাজে লেগে পড়ছো। কুহু অপরাধী চোখে তাকালো। সাহাদ ভালো করে কুহুকে পরোক্ষ করলো, কোথাও লেগেছে কিনা দেখলো। তারপর তাকানো হেলে পড়া খাটটার দিকে। একটা হতাশ শ্বাস ফেললো সে। নিজেই এসে কুহুর লাগেজের চেন টেনে লাগিয়ে দিল। তারপর কুহুকে বলল লিভিং রুমে গিয়ে দাঁড়াতে। কুহু হ্যান্ডব্যাগ নিয়ে লিভিং রুমে এসে দাঁড়ালো। সাহাদ লাগেজগুলো একসাথে করলো। কেয়ারটেকারের অল্প বয়সী ছেলেটা এসে ঢুকলো লাগেজগুলো নিয়ে ইয়োটে তুলে দেওয়ার জন্য। ছেলেটা সাহাদের চেয়ে বছর 5 ছোট হবে। ঘরে ঢুকে হেলে পড়া খাট দেখে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সে এমন এক দৃষ্টিতে সাহাদের দিকে তাকালো যেন সাহাদ কোনো এলিয়ান। সাহাদ ছেলেটির ভাবভঙ্গি বুঝতে পেরে বিব্রত অনুভব করলো। লাগেজগুলো ছেলেটাকে ইশারায় দেখিয়ে দিয়ে সে বেডরুমের দরজার বাইরে দাঁড়ালো। ছেলেটা নিজের বিস্ময় কাটিয়ে লাগেজগুলো তুলে নিল। রুম থেকে বের হওয়ার আগে দরজার বাইরে দাঁড়ালো সাহাদের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে ইংরেজিতে বলল, হোয়াট এ পারফরমেন্স ব্রো, ইউ আর গ্রেট, ইউ আর হিরো। একটা চোখ মেরে সে হাঁটা ধরলো বাইরের দিকে। ছেলেটার কথা শুনে সাহাদের কাশি উঠে গেল। সে অল্প কাশলেও ছেলেটা এখানেই থেমে থাকলো না। লিভিং রুমে দাঁড়ানো কুহুকে পাশ করার সময় কুহুর সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে স্থায়ী ভাষায় কিছু বলল, যার বাংলা অর্থ দাঁড়ায়, আপা জিতছেন। কুহু ভ্রু কুঁচকে ছেলেটার যাওয়ার দিকে দেখলো, তারপর সাহাদের দিকে তাকিয়ে বলল, কি বলে গেল ছেলেটা? সাহাদ ভালোভাবে বুঝতে পেরেছে ছেলেটার কথা। সে কুহুকে মিথ্যা করে বলল, বলেছে তুমি অনেক সুন্দরী। কুহুর ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। লজ্জা মিশ্রিত বিব্রত হেসে তাকালো ছেলেটির যাওয়ার দিকে। তারপর সাহাদের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, ছেলেটা তো ভারী বেয়াদব। সাহাদ যখন কুহুকে নিয়ে দেশে ফিরল তখন সকাল। দীর্ঘ জার্নি শেষে বাড়ি ফিরে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে সাহাদ লম্বা করে শ্বাস টানল। বাড়ির পরিচিত গন্ধ পেয়ে সাহাদের দীর্ঘ যাত্রার ক্লান্তিভাব কেটে গেল। ক্লান্ত শান্ত কুহু ঢলতে ঢলতে গাড়ি থেকে নেমে এলো। ফ্লাইটে তার ঘুম হয়নি। তার উপর কয়েকবার ফ্লাইট চেঞ্জের ঝামেলা তো আছেই। বিজনেস ক্লাসে জার্নি করেও তার ঘুম একদমই হয়নি। তবে সাহাদ পুরো ফ্লাইট আরাম করে ঘুমিয়েছে। দেখেই বোঝা যায় এসব লং ফ্লাইটে জার্নি করা তার অভ্যাস আছে। কুহু শুকনো মুখে সাহাদের পাশে দাঁড়ালো। সাহাদ কুহুকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির গিন্নিরা তখন ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। কুলসুম বেগম সোফায় বসে চা খাচ্ছেন আর কি কি বাজার লাগবে তা বলছেন মালাকে। মালা তার পায়ের কাছে ফ্লোরে বসে টি টেবিলের উপর কাগজ কলম নিয়ে বাজারের লিস্ট করছে। সাহাদ আর কুহুকে প্রথম নজরে পড়ল মালার। সে চকচকে চোখে তাকিয়ে বলল, ও দাদি যান,
দেখেন ভাইজান আর ভাবি সাহেব আয়সা বসছে। এরপর মালা এক দৌড়ে কিচেনে চলে গেল। রেজিয়া সুলতানা আর জয়া বেগমকে খাবার দিয়ে আসলো। রেজিয়া সুলতানা এসে কুহুর শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি? ওখানে গিয়ে ওর জ্বর হয়েছিল মা। শাহাদের কথায় রেজিয়া সুলতানা আঁতকে উঠে বললেন, ওমা সে কি, জানাসনি কেন আমাদের? চিন্তা করবে তাই জানায়নি। জয়া বেগম বললেন, তোমার চাচ্চুকে আমি বলেছিলাম এত দূরে ছেলে মেয়ে দুটোকে পাঠানোর দরকার নেই, যেতে আসতেই তো কয়েকদিন লাগে। তখন তোমার চাচ্চু বলল তোমরা নাকি 1 মাসের মতো থাকবে। শাহাদ মাথা নাড়িয়ে বলল, 1 মাসে থাকার প্ল্যান ছিল, খুব অসুস্থ হয়ে গেল, তার বেশি দিন থাকার রিস্ক নেই। কুলসুম বেগম সোফায় বসে চায়ের চুমুক দিতে দিতে বললেন, ভালো করেছিস, এবার যা ফ্রেশ হ গিয়ে। আর নাতবউ, তুমি বিশ্রাম নিয়ে আমার সাথে দেখা করবে। কুহু মাথা হেলিয়ে সায় জানালো। ঘরে এসে ফ্রেশ হলো। কুহু অসুস্থ থাকায় ব্রেকফাস্ট টেবিলে শাহাদের পাশে বসে একসাথে খেতে বলা হলো। খাওয়ার মাঝখানে এমদাদ খান শাহাদ কুহুর ট্রিপ থেকে এত তাড়াতাড়ি চলে আসার কারণ জানতে চাইল। সব শুনে তিনি খুব আফসোস করলেন। এত সুন্দর একটা সময় মাটি হলো দুজনের। আশফাক খান শাহাদকে গম্ভীর কণ্ঠে বললেন, এবার তবে দলের কাজকর্ম হাতে নাও। ওয়েবসাইট হ্যাক করার পর কত ক্ষতি হয়েছে তা তো জানোই। আগামী নির্বাচনের আগেই সব ঠিক করতে হবে। বিরোধী দল কেউই বসে নেই, সুযোগ পেলেই আঘাত করছে। আব্দুল গাফফার খান ছেলের কথার প্রতিবাদ করে বললেন, মাত্র টিপ থেকে এসেছে, 1-2 দিন বিশ্রাম নিতে দে, আর সব ওর ঘাড় চাপিয়ে দিয়ে নিজে শুধু সভা সমাবেশ করে বেড়ালে চলবে। দলের সভাপতি হিসাবে তোর নিজেরও কিছু কাজ আছে। বাবার বলা কথা আশফাক খানের মন পুতো হলো নাম। তিনি নাকচ করে বললেন, এখনই ওর রাজনীতি করার বয়স, এখন না শিখলে পরে আর কখন শিখবে? শাহাদ বাবা আর দাদার মাঝখানকার দ্বন্দ্ব মেটানোর জন্য তাড়াতাড়ি বলল, আমি আজকে পার্টি অফিসে যাব, কোনো অসুবিধা নেই আমার। আশফাক খান মনে মনে খুশি হলেন ছেলের তৎপরতায়। শাহাদ ব্রেকফাস্ট শেষ করে ঘরে এলো। কুহুও এলো পিছু পিছু। শাহাদ সাদা পাঞ্জাবি পায়জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছে। ঘড়ি পরার এক ফাঁকে আয়নার ভেতর দিয়ে কুহুর দিকে তাকালো। কুহুর মনোযোগ দিয়ে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদের কার্যক্রম লক্ষ্য করছে। শাহাদ ঘড়ি পরা শেষ করে ঘাড়ের দুপাশে পারফিউম স্প্রে করলো। তারপর খাড়ান চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে কুহুর দিকে ফিরে বলল, আমার আজ ফিরতে সন্ধ্যা গড়িয়ে যাবে। দুপুরে ঠিক মতো খেও, আর এদিক সেদিক না গিয়ে ঘরে শুয়ে রেস্ট করো, তোমার শরীর এখনো দুর্বল। কুহু হাতের নখের দিকে তাকিয়ে বলল, ফিরে এসে আমার বাসায় যাওয়ার কথা ছিল, আমার বাবা মাকে দেখতে ইচ্ছে করছে। শাহাদের মনে পড়ল কুহুর বাপের বাড়ির যাওয়ার কথা। সে কুহুর কাছে এসে হেসে বলল, অবশ্যই যাব, তুমি পুরোপুরি সুস্থ হও, আর 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। কুহুর মুখ জুড়ে হাসি ছড়িয়ে গেল। শাহাদও হাসলো, কিন্তু ভেতরে ভেতরে তার খারাপ লাগলো। কারণ কুহু না জানলেও সে খুব ভালো করেই জানে কুহুকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার সময় সে বের করতে পারবে না। চাইলেই কুহুকে একা পাঠিয়ে দিতে পারবে, কিন্তু বিয়ের পর বর ছাড়া একা বাপের বাড়ি যাওয়াটা কেউ ভালোভাবে নিবে না। সব মিলিয়ে কুহুর বাপের বাড়ি যাওয়াটা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। কুহুর খুশি দেখে শাহাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। পরপরই হাসলেও সে মন খারাপ নিয়ে পার্টি অফিসে রওনা করলো। দুপুরের দিকে কুহুর নিচে নামলো। তখন তার ডাক পড়ল কুলসুম বেগমের ঘরে। কুলসুম বেগম পানের বাটা থেকে পান মুখে দিয়ে কুহুর দিকে তাকালো। কুহু একটা সুতির 3 পিস পরেছে, গায়ে ওড়না জড়িয়ে চুল ছেড়ে রেখেছে। কুলসুম বেগম জহুরি চোখে বিছানার তার সামনে বসে থাকা কুহুর দিকে তাকালেন। গলার স্বর নামিয়ে কুহুকে কাছে ডেকে কিছু প্রশ্ন করলেন। এমন সব প্রশ্ন যে কুহুর কানে ঝা ঝা শব্দ করতে লাগলো। দাদি শাশুড়ির সামনে এমন কথাবার্তার লজ্জায় কুহুর কথা বন্ধ হয়ে গেল। সে ঘাড় নাড়িয়ে উত্তর দিচ্ছে সব প্রশ্নের। কুলসুম বেগম হতাশ হয়ে কুহুর উত্তর শুনে। মধুচন্দ্রিমায় মধু আর চন্দ্রের সন্নিধ্য হওয়ার বদলে সে সন্ধ বিচ্ছেদ হয়েছে তা ভালোই বুঝতে পারছেন। রাগ গিয়ে পড়ল তার অপদার্থ নাতির উপর। কুহুকে বিদায় করে দিয়ে মালাকে দিয়ে রেজিয়া সুলতানাকে ডেকে পাঠালেন। রেজিয়া সুলতানা আসলে বললেন, খান বংশের উত্তরাধিকারী যে এখন খুব প্রয়োজন, তা নিয়ে তোমার ছেলের কোনো চিন্তা আছে? হানিমনে গিয়ে তোমার ছেলে নতুন বউকে একা ঘরে ফেলে রেখে রাজনীতির বংশ উদ্ধার করছে। বউয়ের খেয়াল না রেখে অসুস্থ করে নিয়ে এসেছে।
এরকম করলে কি করে চলবে? রেজিয়া সুলতানা শাশুড়ির উপর বিরক্ত হলেন। বিরক্তিকর ভাব বুঝতে না দিয়ে বললেন, আজকালকার ছেলেমেয়েরা একটু সময় তো নিবেই, বোঝাপড়ার তো একটা ব্যাপার আছে। বোঝাপড়া করুক, কিন্তু তোমার অপদার্থ ছেলেকে বলে দিও বিয়ে করেছে, এখন যেন রাজনীতিবাদে বউয়ের দিকে একটু নজর দেয়। কুলসুম বেগমের কাট কথায় রেজিয়া সুলতানারও কিছুটা টনক নড়ল। আসলেই তো ওদের হানিমুন তো হয়নি। হানিমুনের সময়ই তো ওয়েবসাইট হ্যাক হয়েছিল, ওটা নিয়েই তো সাহাদ ব্যস্ত ছিল। তারপর হলো কুহুর জ্বর। শাশুড়ির কথা রেজিয়া সুলতানা একবারও ফেলে দিতে পারলেন না। খান বংশের আসলেই এখন উত্তরাধিকারীর দরকার। সাহাদ ছাড়া কোনো ছেলে নেই খান বংশে। সাহাদ যে ধরনের পেশায় নিজেকে জড়িয়েছে, সে পেশায় যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যাওয়ার ভয় আছে। সেই সাথে নিভে যাবে খান বংশের উত্তরাধিকারীর প্রদীপও। সাহাদ পার্টি অফিসের মিটিং রুমে বসে আছে। লম্বা টেবিলটার চারদিকে আরও অনেক নেতাকর্মী বসে আছে। টেবিলের এক প্রান্তে রাজকীয় একটা চেয়ার, সেখানে দলের সভাপতি আশফাক খান বসেছেন। সাহাদ সেই চেয়ারটার সবচেয়ে কাছের চেয়ারটায় বসে আছে। অনেক ছোট বড় নেতাকর্মীরা মিটিং রুমে উপস্থিত। দলের সিনিয়র নেতা রমিজ উদ্দিন চিন্তিত মুখে বললেন,